তো এরকম আচরণ আমাদের প্রতি করা হয়েছে। এর পরবর্তীতে যখন আমরা একটু স্থিত হই ইন্ডিয়াতে এসে, তখন আমাদের ময়মনসিংহ সদরের মানুষ কোনো দলীয় প্রোগ্রাম ছাড়াই, কোনো দলীয় আহ্বান ছাড়াই প্রথম নিজেদের মনের তাগিদে, আমি আবার বলি, ক্রেডিটটা গেছে পুরোটাই আমার ঘাড়ে, বাট এখানে আমার বলতে কোনো ক্রেডিট নেই। এখানে আমার চরাঞ্চলের মানুষ, তারা বঙ্গবন্ধুর পাগল, তারা আওয়ামী লীগ পাগল, তারা নিজেরাই সহযোগী হয়ে আমার সাথে যোগাযোগ করে তারা মিছিল করেছে। সেই মিছিলে আমি হয়তোবা কাউকে পরবর্তীতে লুকাতে সাহায্য করেছি, কাউকে হয়তো আমি ওই স্থান ত্যাগ করতে সাহায্য করেছি, এইটুকুই আমার অবদান। এই মানুষগুলি স্বতঃস্ফূর্ত হয়ে, আপনি দেখবেন খুবই জঙ্গি মিছিল হয়েছে আমাদের পরাণগঞ্জে। এই মিছিলটা হচ্ছে আমাদের ক্ষমতাচ্যুতের, আমি এক্সাক্ট ডেটটা মনে করতে পারছি না, মাসিক খানের মধ্যে, যখন বাংলাদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মিশনে লিপ্ত ছিল বিএনপি জামাতেরা ইউনূসের সরকারের অধীনে। পরবর্তীতে যেহেতু আমি আমার মোবাইল বন্ধ করি নাই, বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপ, সবার সাথে আমার যোগাযোগটা ছিল। আপনি যেহেতু আমাকে বলেছেন যে আপনি কিভাবে যোগাযোগ করলেন, আমি 5 তারিখ থেকে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার দলের নেতাকর্মী, তাদের সাথে আমি যোগাযোগে ছিলাম। সেটার একটা ভালো দিক হচ্ছে তারা স্বপ্রণোদিত হয়ে, আজকে ময়মনসিংহ সদর আপনি দেখেছেন, পরবর্তীতে জেলা সদরের প্রথম মিছিলটা আমার চাচাতো ভাইয়ের নেতৃত্ব হয়। সেই জায়গায় আমার সহযোগিতা করে আমাদের মহানগর আওয়ামী লীগের রতন, আজকে জেলার কারন্তরীণ আছে, রাসেল পাঠান দীর্ঘ 8 মাস যাবৎ, আমাদের ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট জসিম, তারপরে হচ্ছে আমাদের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রবিন, আমাদের যুবলীগের যুগ্ম আহ্বায়ক আখিরুল ইমাম সোহাগ, এরা 5 তারিখের পর থেকেই রাজনীতিতে অ্যাক্টিভ ছিল। মোট কথা হচ্ছে মানুষের সাথে যারা, এরা আমাকে ভালোবেসে রাজনীতিটা করে, ডেফিনেটলি বঙ্গবন্ধুর কর্মী, শেখ হাসিনার কর্মী, এরা সবসময় মাঠে সোচ্চার ছিল। আমাদের ছাত্রলীগের কিছু ছেলে, যেহেতু ছাত্রলীগের কমিটি সামনে হবে, তাই একটা দুইটা নাম পড়ে গেলে বলবে যে ভাই আমাদের নামটা বলে নাই, কিন্তু সিনিয়রদের মধ্যে আমাদের মহানগর আওয়ামী লীগের আমাদের আনন্দমোহন কলেজের সাবেক ভিপি গোলাম ফেরদৌসী চিল্লু, 90-এর গণ আন্দোলনের অভিসংবাদিত নেতা হোসেন জাহাঙ্গীর বাবু, আজকে যিনি 2টো কিডনি রোগে আক্রান্ত, তার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে, আল্লাহবাক তাকে বেহেশতে নসিব করুক। এই মানুষগুলি সবসময় তৎপর ছিল, যার জন্য আপনি দেখবেন যে দলের যে কোনো আহ্বানে ময়মনসিংহ শহরে জনমানুষের মিছিল হয়েছে। সংগঠন হিসেবে হয়তো আমরা ব্যর্থ হয়েছি, কারণ আমি যদি খুব অনেস্টলি বলি, আমাদের সংগঠনটা, আমরা এই 5ই আগস্টের পরে এমন অত্যাচার করা হয়েছে আমাদেরকে, এমন পুলিশি অত্যাচার বলেন, মব কালচারের মধ্যে মব ভাইলেন্স বলেন, আমাদের নেতারা স্ক্যাটার ছিল। তো এটা যদি বলি তাদের ব্যর্থতা, আসলে তাদের ব্যর্থতা না, এটা হচ্ছে যে সময়ের জন্য, সময়ের প্রয়োজনে তাদেরকে জীবন বাঁচাতে হয়েছে। আজকে আমরা যতটা কনক্রিট, আজকে আমরা বাংলাদেশের মানুষের বা আমাদের সংগঠনের সাংগঠনিক অবকাঠামো যেই থাক, আমাদের নিজেদের যে পারস্পরিক যে সৌহার্দ্যবোধ হয়েছে, ইভেন কি যারা 5 তারিখের আগে যারা আমরা রাজনীতিতে নিজেরা প্রতিযোগিতা করতাম, সেই প্রতিযোগিতা করতে যে কিছুটা আমাদের রাজনীতিতে ভুল বোঝাবুঝি কিংবা আমাদের মধ্যে বিভেদ, কোনো কোনো ক্ষেত্রে আপনার জিজ্ঞাংসু ঘটনাও ঘটেছে, এই সকলে মিলে আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার প্রয়োজনে, দলের প্রয়োজনে, তার ফেরার প্রয়োজনে আমরা সবাই এক হয়েছি। তো এই 2 বছরে আমাদের আমি একটু পরিপ্রেক্ষিত বলি, বা বাড়ি ভাই আপনি যদি আমাকে সময় দেন, 17 বছর আমরা ক্ষমতায় ছিলাম, বিএনপি জামাত বিরোধী দল ছিল। আমরা কিন্তু 2-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিএনপির বাড়ি ঘর পোড়াইনি, বিএনপির নেতা কর্মীদেরকে রাস্তায় হত্যা করিনি, বছরের পর বছর তাদেরকে কারারুদ্ধ রাখিনি। সেই সুবিধাতেও কিন্তু বিএনপি আজকে আওয়ামী লীগ এই ধ্বংসের উপর দাঁড়িয়ে যতগুলি মিছিল করতে পেরেছে, 17 বছরে কিন্তু বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এতগুলি মিছিল করতে পারেনি। আমি আওয়ামী লীগের সৌন্দর্যটা এই বলি, আওয়ামী লীগের যারা প্রান্তিক পর্যায়ের নেতা কিংবা কর্মী বা সমর্থক, তারা আমাদের আহ্বানের আশায় বসে থাকে না, তারা বঙ্গবন্ধুর তাড়নায়, দলের তাড়নায়, বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার তাড়নায় তারা নিজেরাই এই মিছিলগুলি পরিচালিত করেছে। আপনি দেখেছেন, আমি প্রেক্ষাপটটা এই বললাম যে এত বিরূপ পরিবেশে যেভাবে আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে, সেটা আপনি বলবেন যে শুরুতে কম লোক সংখ্যা ছিল, সেটাও অনেক কিছু, কারণ এই কম লোক নিয়েও কিন্তু বিএনপি কখনো মিছিল করতে পারেনি। তো আজকে আমাদের মিছিলের আপনি
মুখ দেখেছেন। আজকে প্রথম দিকে আমরা মুখ বেঁধে কিংবা মাস্ক পরে আমাদের ছেলেরা বা আমাদের নেতা কর্মীরা মিছিল করতো, আজকে কিন্তু মুখ উঁচিয়ে প্রকাশ্যে মুখ খুলে জয় বাংলার ধ্বনি দিয়ে তারা মিছিল করে। তো পরিবেশ আসলে আমাদেরকে একটু সময় নিতে হয়েছে, এই জন্য যে বাংলাদেশে ডক্টর ইউনূসের সময়কালে আপনি দেখেছেন মনে হচ্ছিল যে শেখ হাসিনা তার ব্যক্তিগত শত্রু এবং শেখ হাসিনার দল তার আওয়ামী লীগের ব্যক্তিগত শত্রু। তার সরকার এবং অ্যাডমিনিস্ট্রেশন আওয়ামী লীগের আমলে যারা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সকলকে সরিয়ে এমন একটি পাকিস্তানি ভাবধারার অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছিল। আর বিশেষ করে আপনি যেই সাম্রাজ্যবাদী শক্তির সহায়তায় আমাদের সরকারের ষড়যন্ত্রমূলক ভাবে পতন হয়েছে, তাদের আশকারায়, তাদের কথায় আপনি জানেন বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের প্রধানের কথা শুনবে না বা রাষ্ট্রের কথা শুনবে না, তারা ওই আমেরিকান নামক রাষ্ট্র যারা বাংলাদেশের সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ব্যবস্থা করেন তাদের কথাই তারা উঠে বসে, যে প্রমাণ আপনি 5 তারিখে পেয়েছেন। তারাও মাঠে ছিল, তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে প্রকাশ্যে। আপনি দেখেছেন শুরুতে আমাদের ছাত্রলীগের মাসুদ, শামীম, কিবরিয়া ওদেরকে হত্যা করেছে সেনাবাহিনী, রক্ষা করেনি। রক্ষা করার সুযোগ ছিল। বাংলাদেশের সেনাবাহিনী ডিপ্লয় হওয়ার পর সামাজিক অবস্থার এমন অবনতি বাংলাদেশের ইতিহাসে হয়নি। শুধু তাই না, আপনি দেখেছেন আমাদের বাড়িঘর পুড়িয়েছে, অসংখ্য নেতাকর্মীর ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, তাদের মা বোনদেরকে সম্ভ্রমহানি করা হয়েছে, সন্তানকে না পেয়ে মাকে হত্যা করা হয়েছে, বাবাকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের প্রশাসন এবং সেনাবাহিনী ডিপ্লয় থাকা অবস্থাতেও আমাদের জানমালের নিরাপত্তা দেয়নি বা দিতে পারেনি। এই ব্যর্থতার দায় তাদেরকে বহন করতে হবে। তো আপনি যদি বলেন আমাদের মিছিল আজকে তো আপনি জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদের সাহস শক্তির উৎস, তিনি দেশের বাইরে। আমাদের প্রথম সারির নেতারা সবাই সাম্প্রতিক এই মিছিলটা মনে হয় সবচেয়ে বড় সাম্প্রতিক এই মিছিলটা। হ্যাঁ মানে ভাই আমি এই কথাটাই বলতে যাচ্ছি যে আমাদের প্রথম কি বলছিলেন আপনি? ভাই আমি আসলে এই মিছিল তো আমার এলাকায় আমার যারা স্বজন তারা করেছে। এটা জসিম, আমাদের ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমের নেতৃত্বে হয়েছে, জেলা যুবলীগের সদস্য। আমি এই ধারাবাহিকতায় বলছিলাম আমাদের সাহস আর শক্তির উৎস জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে। আমাদেরকে দিক নির্দেশনা দেবেন যারা আমাদের নেত্রীর পরে যাদের অবস্থান, তারাও দেশের বাইরে। আমাদের কেন্দ্রীয় কমিটি বা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তারাও স্ক্যাটার হয়ে আছে। এই অবস্থায় আমাদের নেতা কর্মীরা যে সাহস, যে শক্তি দেখিয়েছে, যে বৈরিতার মধ্যে, তারা যদি রাজনীতির কিছুটা হলেও প্লেইং লেভেল ফিল পায়, তাহলে বাংলাদেশ কি অবস্থায় যাবে সেটা আপনিও জানেন, আমিও জানি। আমি শুধু এই কথা বলি, আপনি আমার অঞ্চলের মিছিল দেখিয়েছেন, আর আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা এই ধরনের মিছিল করছে। আপনি দেখেছেন ইতিমধ্যে চিটাগংয়ে একদম ভয় কাঁপানিয়া মিছিল হয়েছে। মানে সরকারে যারা আছে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে কতটা শক্তিশালী তার প্রমাণ চিটাগং দেখিয়েছে, সিলেট দেখিয়েছে, ময়মনসিংহ বরাবর দেখায়, নোয়াখালী, হ্যাঁ যেটাকে বলা হতো যে এক সময় বিএনপি ঘাঁটি, বৃহত্তর ময়মনসিংহ বিএনসিসি, ওই অঞ্চলের মানুষ দেখিয়েছে। আমাদের এবার আপনি দেখেন আমাদের রংপুরের মানুষ দেখিয়েছে, আমাদের খুলনার মানুষ দেখিয়েছে। পুরো বাংলাদেশে কিন্তু এই মিছিলের মাত্রা বাড়ছে, মিছিলের জনসংখ্যার পরিধি বাড়ছে। এইটাই হচ্ছে কি আজকে আমাদের শক্তি, আমাদের সাহস। আজকে গাজীপুরের মিছিলটা ছিল সবচেয়ে বড়। যেটাকে বলা যায় যে বানের লাগান আসছে মিছিল, আসলে বাড়ি ভাই বাড়ি ভাই আসলে আমাদের জনপদ বলতে কিন্তু আমরা বুঝি, আপনি আমার কথা শুনছেন? জি, আমাদের কিন্তু রাজনৈতিক জনপদ বলতে আমরা কিন্তু গাজীপুরকে ধরে গারো পাহাড় পর্যন্তই বোঝাই।
তো আমি ময়মনসিংহ বললে গাজীপুরকে আপনি ধরে নেবেন। গাজীপুর তো আলাদা ভাবে আহ গাজীপুরের ছেলেরা ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ অনেক বড় বড় মিছিল করেছে। তাহলে আমার কাছে কিন্তু পুরো জনমত হচ্ছে আমাদের ছোটবেলা থেকেই ইভেন গাজীপুরের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওনারাও আমাদেরকে বলতে শিখিয়েছেন যে ময়মনসিংহে প্রিন্সিপাল মধ্যে রহমান মিছিল করলে এই মোজাম্মেল চাচা এখনো জীবিত আছেন, যে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম জিয়াউর রহমানের আমলে প্রিন্সিপাল মতিউর রহমান যখন মিছিল বের করতো আমরা বাসওয়ালার কাছে শুনতাম বের করেছে কিনা। যখন শুনতাম মতি ভাই মিছিল বের করেছে তখন আমরা মিছিল বের করার সাহস করতাম। তো আমরা আসলে এইভাবে বড় হয়েছি যে চৌরাস্তার পর থেকে গারো পাওয়ার পর্যন্ত আমাদের জনপদ গাজীপুরের মানুষকেও কৃতজ্ঞতা, তারা বড় করে আওয়ামী লীগ, গাজীপুর আওয়ামী লীগের ঘাঁটি। ইভেন কি আপনি জানেন যে আমাদের ময়মনসিংহকে ধরা হয়, কিন্তু আসলে গাজীপুরের মানুষ আমাদের চেয়ে বেশি বড় আকারে আওয়ামী লীগের সংগঠনটা এখানে শক্তিশালী, মানুষগুলো বেশি আওয়ামী লীগ দরদি। আমাদের আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়তো ঠিক আওয়ামী লীগের সাহসের জন্য, বাট আমাদের এখানে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা বিএনপির সংগঠনও একবারে দুর্বল না ময়মনসিংহ অঞ্চলে, বিশেষ করে 4-5টা আসনে তারা খুবই শক্তিশালী। সো এখানে আমরা ইকুয়ালি শক্তিশালী, কিন্তু ময়মনসিংহ মানুষের মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা, মুক্তিযুদ্ধের স্পিরিট, আওয়ামী লীগের প্রতি তাদের একদম উন্মাদনা, বঙ্গবন্ধুর প্রতি তাদের উন্মাদনা, এই সমস্ত কিছু নিয়ে ময়মনসিংহের মানুষ জেগে ওঠে বিধায় জননেত্রী শেখ হাসিনার কাছে ময়মনসিংহকে ভালোবাসার নাম। তো এই মিছিলের যেমন আমাদের সাহস শক্তি, আমাদের বিরোধী দলে থাকুক, আজকে আমরা ভারতীয় থেকে আমাদের জীবনের আজকে যে পরিণতি হোক, এই শক্তিটাই কিন্তু আমাদের বিরোধীদের জন্য মাথা ব্যথার কারণ। যার জন্য আপনি দেখেছেন শেখ হাসিনা আইন বাংলাদেশে আমরা শক্তি দেখাতে পেরে যতটুকুই পারে এক বিরূপ পরিবেশে, এই শক্তি যখন জননেত্রী শেখ হাসিনা আসবে এই শক্তি তো 10 গুণ হবে না, 100 গুণ বেড়ে আমরা মাঠে থাকবো। এই ভয় থেকে হয়তোবা আজকে জননেত্রী শেখ হাসিনার আসার পর বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন এলাকা, আমি এর মধ্যে ধবাউড়া সড়ক একটা এলাকার কথা মনে করতে পারি, ওই গ্রাসরুট লেভেলে ওই ছেলেদের নিয়ে যখন আমরা প্রোগ্রাম করছি সেখানেও আপনার নাম এসেছে, কিন্তু আপনার সাথে কানেকশনটা কিভাবে তৈরি হয়ে থাকে? আমাদের তো মোটামুটি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই জানে, আর একটা সময় যাদের আমার বা আমার বা আমাদের যারা আমরা এখন নেতৃত্ব দিচ্ছি, অনেক সময় আমাদের যারা আমাদের যারা অনুগামী তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে অনেকে যে ভাই বা নেতা কি কষ্ট পায় কিনা, কিন্তু আচ্ছা ছিলাম কারো কাছে নেতা না যে ভাইকে না জানিয়ে দেওয়া হয় কিনা, বাট আমাদের সকলেই এখন জানে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুধু আমার না, আমার ময়মনসিংহের অনেক নেতারই তারা যে কারো কাছে চাইলে, আমাদের একটা ছাত্রলীগের ছেলে ধোবাউড়ার, সে যদি আমার জেলা শহরে কারোর সাথে পরিচিত থাকে চাইলে আমাদের নাম্বার পায়। এইভাবেই আমাদের সবার সাথে একটা যোগাযোগ হয়েছে। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ, শুধু আমাদের ময়মনসিংহ না, আমরা বৃহত্তর ময়মনসিংহের সকল মানুষ, বিশেষ করে যারা নেতৃবৃন্দ আছে, আমরা সবাই কালেকটিভলি রাজনৈতিক প্রোগ্রাম গুলি করার চেষ্টা করি বা আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকি। এটা একেবারে ছোট থেকে আমরা দেখেছি, এই কালচারটা আমাদের সময় বজায় রেখেছি, চেষ্টা করেছি আমরা। আপনি শেরপুর বলেন, নেত্রকোনা বলেন, আমাদের কিশোরগঞ্জ বলেন, কিশোরগঞ্জেও অনেক মানুষের সাথে আমাদের যোগাযোগ আছে, টাঙ্গাইল বলেন। শুধু একটু বিচ্ছিন্ন হচ্ছে জামালপুর, কারণ জামালপুরের রাজনৈতিক সেটা ব্যাখ্যা দিতে গেলে আমাকে পজিটিভ নেগেটিভ অনেক কিছু বলতে হবে। জামালপুরের অংশটুক ছাড়া আমরা বৃহত্তর মানুষের টাঙ্গাইল, এবং টাঙ্গাইলে আপনি জানেন টাঙ্গাইলে রাজনীতিতে অনেক প্রবাদ প্রতি রাজনৈতিক পরিবারের জন্ম হয়েছে, তাদের মধ্যে নিজেদের মধ্যে দূরত্ব থাকলে আমাদের সাথে তাদের সম্পর্কটা নিজের পরিবারের মতো। তো এই বৃহত্তর ময়মনসিংহের যারা নেতৃত্ব দিতেন, যারা রাজনীতিতে ক্ষমতায় অনবরত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর যারা নব্য ক্ষমতাবান বা নব্যদের কাছে কোণঠাসা হয়ে রাজনীতিতে কোণঠাসা ছিলেন, সেই প্রবাদ পুরুষগুলির পরিবার এবং আমাদের রাজনৈতিক ভাবে আমরা যারা ময়মনসিংহে রাজনীতি করি, আমাদের অনেকেরই রাজনৈতিক লেগেসি আছে, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি একটা সময় ছিল, কিন্তু 5 তারিখের পরে আমরা সবাই মিলেমিশে একসাথে এখানেও থাকি, আমাদের রাজনৈতিক দিক নির্দেশনাও আমরা একসাথে দিই। সেটা শুধুমাত্র জামালপুরের অংশটুকু ছাড়া। তাই দেখবেন জামালপুরেরটা আমি আসলে যদি বলতে যাই তাহলে সেখানে রাজনৈতিক ভাবে মির্জা আজম সাহেবের একটা একক কর্তৃত্ব ছিলেন,
তিনি সংগঠনকে যেভাবে চালিয়েছেন সেভাবে চলছে। সেই ক্ষেত্রে আমাদের ময়মনসিংহের মানুষের সাথে তার একটু দূরত্ব মানসিকভাবে হয়েছেন, কারণ ময়মনসিংহের একটা প্রাণের একটা জিনিস ছিলেন, সেটা হচ্ছে বিজয় এক্সপ্রেস। এটা আমি কিন্তু কোনো ক্ষেত থেকে বলতেছি না, আমি রিয়েলিটিটা বলতেছি। সেটা আমাদের নিজেদের মধ্যে এখন এই অবস্থায় হয়তোবা আমরা সেই দূরত্ব গুছিয়ে ফেলবো। তো সেটা আমাদের সাথে একটা মানসিক দূরত্ব হয়েছে, সেটা আমি খুব অনেস্টলি বলি। সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ময়মনসিংহের মানুষকে 10ই ডিসেম্বর ময়মনসিংহ বিজয় দিবস উপলক্ষে একটি ট্রেন দেন, বিজয় এক্সপ্রেস। সেটা হচ্ছে ময়মনসিংহ থেকে আপনি সিলেট পর্যন্ত। আমাদের প্রচুর মানুষ সিলেটে চাকরি করে, সিলেটে ব্যবসা করে, তাদের পরিবারও সিলেটে থাকে। তো মির্জা আজম সাহেব সেই জায়গাটায় তিনি বিজয় এক্সপ্রেসটা এন্ড স্টেশন করেছেন জামালপুর। তখন থেকে ময়মনসিংহ মানুষের যাতায়াতের বা চলাচলের সিলেটের সাথে যোগাযোগটা ব্যাহত হয়। আর যেহেতু এটা আমাদের 10ই ডিসেম্বর উপলক্ষে দিয়েছিলেন, আমাদের আবেগটাকে ময়মনসিংহের মানুষ, আপনি আমাকে না ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করে সবাইকে জিজ্ঞেস করবেন, ময়মনসিংহের মানুষ এতে খুবই মর্মাহত হয়েছে, আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে। এটা হচ্ছে জামালপুরের সাথে আমাদের মানসিক একটা দূরত্বের কারণ। সেই দূরত্বের কারণটা একজন ব্যক্তির জন্য, এবং সেই একজন ব্যক্তি আবার ময়মনসিংহের রাজনীতিতে যারা ব্যাড এলিমেন্টস, যারা ময়মনসিংহের সকল রাজনৈতিক দলকে তাদের ক্ষমতার সময় ব্যবহার করে, সকল রাজনৈতিক দলের বাটার খায়, এইরকম মানুষজনকে আবার উনি ময়মনসিংহে শেল্টার দিয়েছিলেন। আমি রিয়েলিটিটা বললাম, আমি স্কিপ করে যেতে পারতাম, বাট সেই মানসিক দুরবস্থা থেকেও আজকে আমরা সরে এসেছি। কারণ 5ই আগস্ট পতনের আগে সত্যিকার অর্থে জামালপুরের মানুষের সাথে বিজয় এক্সপ্রেস নিয়ে, আর একটি হচ্ছে আপনি আমাদের ময়মনসিংহে জননেত্রী শেখ হাসিনা, যেহেতু ময়মনসিংহ হচ্ছে শিল্প সংস্কৃতির জনপদ, এখানে একটি সাহিত্য পল্লী দিয়েছিলেন। আপনি জানেন সাহিত্য পল্লী একটা বড় প্রজেক্ট, সেটা মির্জা আজম সাহেব নিয়ে গিয়েছেন জামালপুরে। তো এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে জামালপুরের সাথে আমাদের মতদ্বৈততা তৈরি হয়, আমাদের কিছুটা মানসিক দূরত্ব তৈরি হয়। বাট 5ই আগস্টের পরে আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা অবশ্যই সেই ঘটনা ভুলে যাবে। সেই ঘটনা ভুলে যেয়ে, সেই মানসিক কষ্ট ভুলে যেয়ে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবো। এখন জামালপুর কেন আমাদের থেকে বিচ্ছিন্ন বা আমাদের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন? আসলে আমাদের সাথে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন না, যারা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম গুলি একসাথে দেওয়া হয় না, কারণ তাদের হয়তোবা তাদের নিজস্ব কোনো চেইন অফ কমান্ড আছে। এটাকে কোন রকমের দুর্বলতা বা ব্যর্থতা বলবো না, বা কোনো বৈরী কথা বলবো না। নিশ্চয়ই তাদের রাজনীতির একটা নিজস্ব চেইন অফ কমান্ড আছে, তারা সেটা মেনে চলছে। আপনি একটা রাজনীতির মানুষ, সারাক্ষণ রাজনীতির সঙ্গে থেকে বড় হয়েছেন, ধারণ করেন, দেশটাকে ধারণ করে, দেশে এত কিছু ঘটে যাচ্ছে, আপনি নাই। তার হচ্ছে আপনার ছেলেরা যেভাবে ঝুঁকি নিয়ে কাজ করছে, খুব দাগ কাটে এমন কিছু ঘটনা মিছিলের আগে পরে, যেটা শেয়ার করার মতো। আপনি শুরুতে যেটা বলেন আমি নাই, আমি আসলে তো আমার থাকা উচিত, কারণ হচ্ছে কি আমি এমন একটা মানুষের সন্তান যিনি তার বৃদ্ধ পিতা মাতাকে রেখে বড় ভাইকে শুধু বাবা মার দায়িত্ব দিয়ে 4 ভাই মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছিলেন। আমার ছোট চাচা তখন অনেক ছোট, একদম উনি 8-9 এর ছাত্র, তাও উনি মুক্তিযুদ্ধের সময় উনি চিঠি আদান প্রদান করতেন, এবং তিনি 8-9 এর ছাত্র থাকা অবস্থাতে হালুয়াঘাট যেতেন রেকি করতে করে, কোথাও পাক বাহিনীর ঘাঁটি আছে কিনা সেটা আমার আব্বাকে হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে তিনি জানিয়ে আসতেন এই জায়গায় পাকিস্তানে আছে। তবে এমন রক্তের সন্তান আমি দলের দুর্দিনের এলাকায় নাই, এটা আমার জন্য আসলে মানসিক যন্ত্রণা এবং ব্যর্থতা। আর এর পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে, আপনি জানেন ময়মনসিংহে এই জুলাই জঙ্গি আন্দোলনে একটি ছেলে নিহত হয়েছে। সেই ছেলেটি সাগর নাম, ও হচ্ছে আমাদের রাজনৈতিক দলের অনুসারী, বিশেষ করে আমার ভীষণ আদরের, আমাকে ভীষণ ভালোবাসতো। সে দিন রাত পরিশ্রম করে আমার নির্বাচন করেছে, নাসিরাবাদ কলেজে আমার পোলিং এজেন্ট হয়েছে। কোনো কারণে সে ছাত্রদের দাবি আদায়ের সাথে ছিল, আমার বাড়ি আক্রমণ করেছে বিএনপি রাজকারায়। বিএনপি 19 জুলাই আমাদের পার্টি অফিস বিএনপি ভাঙচুর করে কোনো কারণ ছাড়াই। সেই ভাঙচুর দেখে আমাদের নেতা কর্মীরা বিএনপির অফিস ভাঙচুর করে। তখন বিএনপির আজকের যিনি এমপি ওয়াহাবা কুন্দ, তার অনুসারীরা এবং তারা উস্কানি দেয় হাজার হাজার ছাত্রের মাঝখানে যে আমার বাড়িতে, মিন্টু কলেজ বাড়িতে আমরা থাকি, এই বাড়িতে নাকি ছাত্রদেরকে পেটানো হচ্ছে, হত্যা করা হচ্ছে।
সেই হাজার হাজার ছাত্রের দল আমার বাড়িতে আসছে পরে। আমি আবার বলি, এই মিথ্যে কথাটা বিএনপির ওয়াহাবাকুন্দ আজকে যিনি এমপি, তিনি এবং তার অনুসারীরা এই কাজটা করেন। তখন পুলিশ, বিডিআর, বিজিবি, র্যাব সবাই আমার বাড়ি রক্ষার জন্য, আমার পরিবারকে রক্ষার জন্য ওই সময় ছিলেন। তখন সাগর নিহত হয়। সাগরের পরিবার যখন তার ভিডিও ক্লিপ দেখে তখন নিশ্চিত ভাবে বুঝেছে এটা এইখানে কে হত্যাকারী, বোঝার কোনো উপায় নাই। আবার আপনি যদি সাগর হত্যার ভিডিও ক্লিপ দেখেন, আপনাকে মনে হতে পারে যে এটা ভিতর থেকেই ইনার ক্লিনিং হয়েছে, কিলিং হয়েছে, ভিতর থেকেও কেউ কিল করতে পারে, যেহেতু আপনি জানেন যে তারপরে কিল করা হয়েছে, ভিতর থেকে কিল করা হয়েছে। সাগর হত্যার ভিডিও ক্লিপটা দেখলাম না, ওই হত্যা সাগরের পরিবার কোনো মামলা করেনি, কারণ স্পেসিফিক যেহেতু তারা ক্লু বের করতে পারেন। কিন্তু পরবর্তীতে আজকে যে সদরের এমপি ওয়াহাবাকুন্দ ময়মনসিংহের ময়মনসিংহের রাজনীতির সৌন্দর্য নষ্ট করে আমাদের 11 জন বর্তমান এমপি, সাবেক 6 জন এমপি, 17 জন এমপি এবং আমাদের শত শত নেতাকর্মীর নামে সাগর হত্যার মামলা দেয়, এবং যত নেতাকর্মী অ্যারেস্ট হয় ওই ওয়াহাবাকুন্দের মামলায় অ্যারেস্ট হয়েছে এবং সাগর হত্যার আসামি হয়েছে। তো এই হত্যার কারণে প্রধান আসামি বানানো হয়েছে আমাকে। এবং এই ওয়াহাবাকুন্দ সে ব্যক্তিগতভাবে, আমাদের ছেলেরা মাসের পর মাস জেল খেটে বের হওয়ার সময় সে ব্যক্তিগতভাবে, আমি আবারও দায়িত্ব নিয়ে বলি, ব্যক্তিগতভাবে এসপি কে ফোন দিয়ে আমাদের ছেলেরা যেন বের হতে না পারে সেই ব্যবস্থা করে। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, রাতের পাঠান, আমাদের মানুষের রাজনীতির খুব নামী, মানে মানুষের শ্রবণ, মানুষ এই নামটা শুনেছে আমাদের রাজনীতির একটা অ্যাসেট, আমাদের আওয়ামী লীগের রাজনীতির জন্য এমন একটা সংগঠন। সে প্রায় দীর্ঘ 8 মাস যাবৎ কারারুদ্ধ। মাননীয় হাইকোর্ট রায় দিয়েছে তাকে আর মামলা দেওয়া যাবে না। মাননীয় হাইকোর্টের রায় ময়মনসিংহের পুলিশ প্রশাসন যখন তাকে ছেড়ে দিচ্ছিল, ঠিক ওই মুহূর্তে ও আবাকুন্দ ফোন করে এসপি সাহেবকে ফোন করে রাসেল পাঠানকে নতুন মামলায় আবার গ্রেপ্তার। তো এই ব্যক্তি ময়মনসিংহের আওয়ামী লীগের নেতাদেরকে, অন্য বিএনপি অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, যেহেতু তারা আমাদের কাছ থেকে কোন রকমের বিরূপ ব্যবহার পাননি, তারা আমাদের কাছ থেকে কোন রকমের অসহযোগিতা পাননি, তারা কিন্তু এতটা উদ্গ্রীব না, একদমই না। শুধুমাত্র এই ওয়াহাবাকুন্দ, যিনি আমাদের সদরের সন্তান না, নান্দাইলে তার বাড়ি, কিন্তু তিনি প্রবাসী দীর্ঘদিন যাবত। তো তার জায়গা থেকে মানুষের রাজনীতির কালচার নষ্ট করাটা, এই যেহেতু তিনি এখানে থাকেন না, তার পরিবার আমেরিকায় গ্রিন কার্ড হোল্ডার, তিনি এই কাজগুলি করে যাচ্ছেন। বাট তার মাথায় এটাও থাকা উচিত, যেহেতু তিনি একসময় ছাত্র রাজনীতির, বিএনপির 90-এর গণ আন্দোলনে ওনার ভূমিকা অপরিসীম ওয়াহাবাকুন্দ সাহেবের। তো ওনার রাজনীতিক, তো উনি তো রাজনৈতিক পরিক্রমা দেখেছেন। উনি তো হঠাৎ করে তারেক জিয়াকে, অনেক মানুষ যেমন 10-20 কোটি টাকা উপঢৌকন দিয়ে নমিনেশন পান, কিন্তু আর তেমন ব্যক্তিত্ব না। তিনি রাজনৈতিক মাঠে ছাত্র জীবনে বিচরণ করেছেন। ওনার জানা উচিত ছিল যে এই দেশটা জোয়ার ভাটার, আজকে বিএনপি ক্ষমতায় আছে, কালকে আওয়ামী লীগ থাকবে। তিনি হয়তো বা তখন চলে যাবেন, কিন্তু ওই যে তাদের সহযোগী যাদেরকে রেখে গেলেন, আমি আবারও বলি, ময়মনসিংহের কালচারটা তিনি নষ্ট করেছেন। আমরা ফেরত গেলে হয়তো বা চেষ্টা করবো সেই কালচারটাকে আবার ফেরত আনিয়ে নেওয়ার জন্য। কতজন মানুষকে পারবো? মানুষ তো গ্রেপ্তার হয়েছে আমাদের প্রায় 200-র উপরে মানুষ তার মামলায়। আমরা কতজনকে বুঝিয়ে মানুষের পরিস্থিতি ঠিক রাখতে পারবো, এটা নিয়ে আমি ভয় আছি। আর আমি ভয়ে থাকার আরেকটা কারণ হচ্ছে, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের মানুষের এখন যে আকাঙ্ক্ষা, জননেত্রী শেখ হাসিনার প্রতি তার যে বাংলাদেশের মানুষের একটা বড় অংশের, বড় না, বৃহৎ অংশের মানুষের যে দোয়া, যে ভালোবাসা, আল্লাহ পাক এই দোয়া তো শুনবেন। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা অচিরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তার মানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় যাবে, আজকে হোক কালকে হোক, আল্লাহ পাক যেদিন নির্ধারণ করেছেন। এই যে সারা দেশে ওয়াহাবাকুন্দর মতো মানুষরা রাজনৈতিক কালচারটা নষ্ট করলেন, আমাদের বাড়িঘর পোড়ালেন, আমাদের নেতা কর্মীদেরকে মাসের পর মাস জেল খাটালেন, আমরা এই সে পরিস্থিতি কতটা ঠিক রাখতে পারবো, আমরা চেষ্টা করবো কতটা ঠিক রাখতে পারবো, এটা নিয়ে ভয় আছে। আর আপনি যদি বলেন যে আপনি এই কথাটা কেন বলেন, আমার কাছে কোনো ক্লু নাই। আমি খালি এইটুকু বিশ্বাস করি, আল্লাহ পাক আমার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি মানুষের দোয়াকে কবুল করেন। আজকে আমি যদি ভুল বলে থাকি, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে চায়, প্রধানমন্ত্রী হিসেবে চায়। তো যদি বেশিরভাগ মানুষ চায়, আল্লাহ পাক যদি তাদের দোয়া কবুল করেন, তাহলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী অবশ্যই হবেন ইনশাল্লাহ একদিন। তো ওই দিনটার আগে যেন
আমি বীর ভাইদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের উপর 5 তারিখের পরে যত হত্যা হয়েছে আপনারা করেছেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের বাড়িঘর পোড়ানো, বাড়িঘর দখল করে আপনারা করেছেন। এই যে বললেন না বেশিরভাগ মানুষ চাচ্ছে একটা এই মায়ের কথাটা শুনলে কে না বিয়ে করবে? হাসিনা তোরে কি আল্লাহ এই দেশে আনবি মা? তোর জন্য আমি কাঁদছি, দেখে যা রাস্তায় রাস্তায় বেড়াই। আল্লাহ তোরে আনুক দিমা, আমার দেখ ঘর নাই বাড়ি নাই, কত কষ্ট আমার জীবনে আবার লাগছে। তোর শরীর ভালো আছে মা? আল্লাহ তোমারে ভালো রাখুক, সুস্থ থাকো। তুমি কি এই দেশে আসবো আবার? এমন মায়েদের কথা কিভাবে ব্যর্থ হয়? এমন বয়সী মানুষ, পুরুষ নারী সবাই এভাবেই দোয়া করে। ভাই আপনি এই দোয়াগুলি যে শুনলেন, পাশে একজন লোক হয়তো একটা কথা শেষ মুহূর্তে শিখিয়ে দিচ্ছে যে মা তুমি আবার আসবা, কিন্তু বাকি কথাগুলির মধ্যে কখন আপনার মনে হচ্ছে তাকে স্পর্শ করা হয়েছে, তার তার এটা কি কোন ধরনের অভিনয় মনে হয়েছে, কলিজা ছেড়ে দোয়া করছে। এই ধরনের দোয়া বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করে, আপনি দেখবেন। তবে এই ভরসাই বলি যে দেখছি একদিন ফেরত আসবেন, এই মানুষগুলির দোয়াতে ফেরত আসবেন, কারণ আল্লাহ পাক তার এই মানুষগুলি তারাও তো আল্লাহর বান্দা। এই বান্দাদের দোয়াকে আল্লাহ কবুল করবে, যার জন্য আপনি শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী দেখবেন। শেখ হাসিনা ফিরে আসা তো শুধু ফিরে আসা না, রাষ্ট্রীয় ক্ষমতায় আসা বাংলাদেশের মানুষের। এই যে মানুষটা বলতে পারে না যে তোমাকে আমি ক্ষমতায় দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই, আসলে সে যে বললো আমার বাড়ি ঘর নাই, আমার এই যে তার আকুতি, এটা কার কাছে? এটা একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, ব্যক্তি শেখ হাসিনার কাছে। এই যে একজন রিক্সাওয়ালা বলেন যে আজকে আমি এত টাকা চালাই, পরে শেখ হাসিনার আমলে তো আমার খাওয়া দাওয়ার কষ্ট হতো না। তার মানে কি উনি শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন, মানে শেখ হাসিনা গেল ফিরে এসে আবার প্রধানমন্ত্রী হবে। এই যে ওনার ফিরে আসার ঘোষণাটার পরে আপনার কর্মীদের মাঝে কি অবস্থা দেখেন? তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন এর? এই যে আপনি যে মিছিল দেখালেন আমাদের মানুষের শহরের, এরকম কিছু তো আর হয় নাই। আপনি মানে এই মিছিল দ্বারা আপনি স্পিড দেখেছেন, মিছিলের স্পিরিট দেখেছেন, মনে হচ্ছে যে উদ্যম, কি উদ্যমে তারা মিছিল করছে। এরকম মিছিল কিন্তু একই দিনে আরো দুটো হয়েছে। আমাদের ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আখতারুজ্জামান রবিন ওইটা বা একটু মশন মিছিল করেছে, আপনার চোখে পড়েছে কিনা যায় না। ওই একই আগের দিনও সরি একই দিনে আবার পরের দিনে আমাদের জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহাগ একটা মিছিল করেছে। এই মিছিলগুলি, এই যে মিছিলের স্পিরিট, এই যে মিছিলের গতি, এই যে মিছিলের উচ্চারণ, এই যে এত উচ্চ কণ্ঠ, এইটাই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে আসবেন। সেই ঘোষণার পর থেকেই উদ্যমী সাহসী আমাদের সন্তান, আমাদের সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক। প্রস্তুতিটা কি আপনাদের? সাংগঠনিক ভাবে আমাদের প্রস্তুতি হচ্ছে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটা টিম, আমি অনেক কিছু ডিসক্লোজ করবো না, আপনি খালি আমি আপনাকে ফর্মুলাটা বলে দিই। আমাদের নিজেদের ভেতর থেকে একটা টিম কাজ করছে সারা বাংলাদেশে। আমাদের যে রাজনৈতিক অবকাঠামো আপনি জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় শিকড়ের নামক গাছটি হচ্ছে আওয়ামী লীগ। একেবারে বাংলাদেশের সীমানায়, প্রত্যেকটা সীমানায় আওয়ামী লীগের শিকড় ছড়িয়ে আছে। এই আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী করার জন্য একটি টিম কাজ করছে, সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য। আমাদের ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ, এই চারটার সমন্বয় ঘটানো হবে এবং সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে অক্টোবরের মধ্যে আমরা আমাদের সাংগঠনিক অবকাঠামোগুলো আমরা ঐক্যবদ্ধ হবো। তারপর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, উনি তার একটা সুশৃঙ্খল দল পাবেন, কারণ আমরা তো আসলে ক্যাডার, আমাদের অনেকে আছে দেশের তৈরি, অনেকে আবার দেশ ছেড়েছেন, এটা অন্য কারণে। আপনি বলছেন আমাকে সব নেগেটিভ কথা বলাবেন, ওরা হয়তো বা ফেরবেন না যারা লুট করে গেছেন, বাট কিছু মানুষ একদম অল্প হাতে করে আপনি হাতে আঙুলে গুনতে পারেন, এই মানুষগুলি ছাড়া আওয়ামী লীগ আজকে ঐক্যবদ্ধ। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবে সেদিন শুধু তাকে অভ্যর্থনা জানার জন্য, স্বাগতম জানানোর জন্য আওয়ামী লীগ মাঠে থাকবে না, বাংলাদেশের কোটি কোটি তৃষ্ণার্ত মানুষ শেখ হাসিনার অপেক্ষা আছে।
তাদের একটা বড় অংশ ঢাকা শহরে থাকে। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ যদি দয়া করেন, রহম করেন, সেক্ষেত্রে যদি বাংলাদেশের সদস্য প্রত্যাবর্তন করেন, ওই দিন ঢাকা শহর যে অবস্থায় তৈরি হবে, বিগত দিনও কখনো হয়নি, ইনশাল্লাহ আগামীতেও কখনো কারো অবলম্বন এটা হবে না। তা আমার কথা না, বাংলাদেশের মানুষের কথা। আপনি যেভাবে কথা বলছেন, আপনারা যেভাবে কথা বলছেন, প্রতিপক্ষ আপনাদের যারা, তারাও তো প্রস্তুতি নিচ্ছে কোনোভাবেই তারা আপনাদের Definitely তারা এটা তো একটা যে কোনো একটা রণকৌশলের অংশই। আপনি একা তো সজ্জিত হবেন না। আপনার যারা বিরোধী, বিশেষ করে যে বিরোধীরা আপনার ছলনাময়ী, যে বিরোধীরা গুপ্ত, মুনাফিক, বিএনপি নামক রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক অবকাঠামো কোনো কালে আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তিশালী ছিল না। বিএনপি যতবার ক্ষমতায় গেছে 2001 ছাড়া কোন নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে বেশি ভোট পায়নি। আমরা সিট কম পেয়েছি, বাট ভোট বেশি পেয়েছি। তার মানে কি, বাংলাদেশের সবসময় আওয়ামী লীগ সর্ববৃহৎ দল। বিএনপি তার রাজনৈতিক শক্তিমত্তায় আওয়ামী লীগের সাথে মাঠে পারবে না, সেটা অহংকারে হোক, জনযুদ্ধেই হোক, কিংবা মানুষের মাথায় গুনে হোক, ব্যালটে। আমাদের ভয়টা হচ্ছে বাংলাদেশে 5 তারিখের পরে বাংলাদেশটা পাকিস্তানের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। সেখানে পাকিস্তানি শাসক গোষ্ঠী, আপনি জানেন, এরা পৃথিবীতে জঙ্গিদেরকে লালন করে, জঙ্গিদেরকে এরা জন্ম দেয়, বৃদ্ধি করে। এরা বাংলাদেশে আজ অবধি বাংলাদেশে অবারিত ঘোরাফেরা করছে। এখন বাংলাদেশে মৌলবাদ শব্দটা তো আসলে ভালো মিনিং এদের জন্য নষ্ট হয়েছে। আজকে বাংলাদেশে পাকিস্তানি জঙ্গি এবং তাদের এই দেশীয় জঙ্গিদের কি অবস্থা, সেটা আমাদেরকে একটু ভাবার বিষয় আছে। কারণ আপনি জানেন, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বয়সে কম, কিন্তু এই বয়সের ছেলেরাই তো আসলে বিপ্লবী হয়, কিংবা যোদ্ধা হয়, কিংবা জঙ্গি হয়। এই ছেলেটা কিন্তু বলেছে যে আওয়ামী লীগ যদি পতন না হতো, আমরা কিন্তু সশস্ত্র বিপ্লব করতাম। এই ছেলেটার কথার হাল ধরে না, এটাও বলেছে যে সন্ত্রাস যদি ইয়ে করো, আমরা কি সন্ত্রাস করতে পারি, সেটাও সে মনে করেছে। এটাই রিসেন্টলি বলেছে। আর ওই সময় কিন্তু আবার নাহিদ ইসলাম, যে এই তাদের যে রাজনৈতিক নেতা নাহিদ ইসলাম, সেও কিন্তু পরবর্তীতে বলেছে যে যদি শেখ হাসিনা পতন আন্দোলনে আমরা ব্যর্থ হতাম, আমরা সশস্ত্র সংগ্রামে যেতাম। এই সশস্ত্র সংগ্রামে যাওয়ার যে তাদের সাহস, রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের পুলিশ, আর্মি, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে, সেই সশস্ত্র বিপ্লবের সাহসটা তাদের কোথায়? সশস্ত্র বিপ্লব তো মানে অস্ত্র নিয়ে বিপ্লব। সেই অস্ত্রের যোগানদাতাকে, তার মানে সেই সময় তাদের বাংলাদেশের মাটিতে তাদের অস্ত্র লুকানো ছিল। এই একটা অংশ আমাদের জন্য ভাবার, ভয়ের না। বঙ্গবন্ধু সৈনিকরা ভয় করে না। এটা যদি আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা যদি ডিটেক্ট না করে, তাহলে তো বাংলাদেশ বদিকটাই আপনার একটা ভয়ানক অবস্থার মধ্যে পড়লো, একটা বিভীষিকার মধ্যে পড়লো। যেটা বাংলা ভাই, কিন্তু আব্দুর রহমান বিশ্বাসের আমলে আমরা যে ভয়ে থাকতাম, কখন বোমা বিস্ফোরণ হয়, রাস্তায় কোনটা যেন বোমা পড়ে ফেলে আছে, এই ভয় থেকে তো আমাদেরকে, বাংলাদেশের মানুষকে পরিত্রাণ দেওয়ার দায়িত্ব সরকারের। আজকে সরকার যদি তাদেরকে পোষে, তাদেরকে এই বলে পোষে যে শেখ হাসিনা বাংলাদেশে পা দেবে, তখন হয়তো শেখ হাসিনাকে যদি তারা শত্রু ভেবে থাকে, তাদেরকে এগিয়ে দেবে আমাদের সামনে। এটা যদি করে তাহলে তারা ভুল করবে। কারণ আপনি রাজনীতির মাঠে বা কি যে কোনো একটা সংগ্রামে, সেটা অহিংস হোক আর সমাজের মধ্যে থাকে। আপনি যেমন আজকে আমাদের এই পতন আন্দোলনে, এই ষড়যন্ত্রমূলক পতন আন্দোলনে এদেরকে রসদ জুগিয়েছে আমেরিকা, টার্কি, পাকিস্তান, তারপরে হচ্ছে আমাদের দেশের ভিতরে জামাত শিবিরের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি। জামাত শিবিরে কিন্তু অনেক সফট পাওয়ার শিট আছে, জানেন, ওদের এনজিও আছে, আছে, কোটি কোটি টাকা করার ব্যবসা আছে, যেটা বেসিক্যালি আমাদের নাই। সো এরা যদি সাহায্য পায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, যিনি বাংলাদেশটাকে যে দল জন্ম দিয়েছে, যে নেতার দল, সেই দলের নিশ্চয়ই বন্ধু আছে। 1971 তাদের বন্ধু ছিল, যার জন্য আমেরিকা একেবারে আমাদের বিজয়ের প্রাককালে তার নৌবহর পাঠিয়ে দিয়েছিল বঙ্গোপসাগরে। সেখান থেকে রাশিয়ার দিকে তারা সরে যেতে বাধ্য হয়, আমাদের স্বাধীনতা ত্বরান্বিত হয়।
ভারত আমাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, আমাদের এক সরকার থেকে 1 বছর তাদের মাটিতে রেখেছে, খাইয়েছে। ভারত আওয়ামী লীগের বাংলাদেশের স্বাধীনতা, আমাদের তো বন্ধুর অভাব নেই। যদি আমাদেরকে রাজপথে মোকাবেলা করতে হয় স্লোগানে, আমরা স্লোগান দেব। আর যদি তারা আমাদের মুখে গুলি চালায়, আমাদের যেহেতু হাতে এখন অস্ত্র নেই, আমাদের অস্ত্র নিয়ে যুদ্ধ করার কোনো চিন্তাও বা সম্ভাবনাও নেই। যদি পাকিস্তানের মদদে জঙ্গিরা আমাদেরকে অস্ত্র চালায়, তাহলে আমরাও বন্ধুদের কাছে সহযোগিতা করে সশস্ত্র সংগ্রাম করবো। যুদ্ধ বা রণকৌশল তো তাই বলে। ময়মনসিংহে কি প্রতিরোধ হতে পারে আপনাদের বিরুদ্ধে? আমি আবারও বলি, ময়মনসিংহের রাজনৈতিক কালচার বাংলাদেশের অনেক জায়গার চেয়ে অনেক উৎকৃষ্ট। ওই একজন ব্যক্তি, উনি খুব সত্যি কথা বলে, আপনি বিএনপির নেতারা স্বীকার করবেন, আমি আপনাকে প্রমাণ দেখাতে পারবো না। আমাদের তো পড়াশোনা করেছি এমন একটা স্কুলে যেখানে ময়মনসিংহের সকল রাজনৈতিক দলের নেতারা নেতৃত্ব দেন, যে স্কুলের আমরা বন্ধু বান্ধবরা বা আমাদের সহপাঠীরা। আর আমাদের মুরব্বী যারা আছেন, আজকে বিএনপির অনেক নেতাই আছেন যারা আমার বাবার কলেজে, আমার বাবা যাদেরকে অধ্যাপনার সুযোগ দিয়েছিলেন, একসঙ্গে বিএনপির সেক্রেটারি ছিলেন, আমার বাবার ছোটবেলার বন্ধু, যিনি আমার বাবার কলেজে শিক্ষকতা করেছেন। তো আমাদের এইরকম একটা সামাজিক পরিবেশ আছে, যার জন্য আমাদের রাজনৈতিক সম্পর্ক নষ্ট হলে পারিবারিক সম্পর্কটা নষ্ট হয়। আমাদের অনেকের আত্মীয় স্বজন আছেন বিএনপির ভেতরে, আমার নিজেরও আত্মীয় ছিলেন একসময় জেলা বিএনপির সেক্রেটারি, আমার রক্তের না, বাট আমার বাবার মায়ের গোষ্ঠীতে। ময়মনসিংহে আপনি দেখবেন যে সবাই কোনো না কোনো ভাবে একটা আত্মীয়তার সূত্র পাওয়া যায়, শুধু সমাজসেবী ছাড়া। তো এরকম একটা সামাজিক পরিবেশে যেটুকু পরিবেশ নষ্ট হয়েছে সেটা একজনের জন্য হয়েছে। তো ওই একজন ব্যক্তি ছাড়া ওই একজন ব্যক্তি আওয়ামী লীগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে না। পুরো ময়মনসিংহে তো নাই, আল্লাহ পাক মাফ করুক, আমি অহংকার করি না, আমি আল্লাহর উপর ভরসা করি। আল্লাহর দেয়া আমার প্রতি মর্যাদা থেকে বলি, উনি আমাকে বা আমার সদরের আওয়ামী লীগকে একদিন দাঁড় করাবার মতো সত্যি আল্লাহ পাক তাকে দেন নাই। কি জন্য দেন নাই আমি বলি, আল্লাহ আমি আবারও বলি, আমি আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। ময়মনসিংহ সদরের মানুষ আমাকে, আমার পরিবারকে এভাবে ভালোবাসে, উনি আমাদের সাথে দাঁড়াতে পারবেন আওয়ামী লীগের সাথে। যদি বিএনপি কালেকটিভলি আমাদের সাথে দাঁড়ায়, সেটাও সম্ভব হয় না, কারণ ময়মনসিংহের সদরের আওয়ামী লীগের নেতা কর্মীরা তো এমনি রাজনৈতিক অবকাঠামো করতে অনেক বেশি চেতনা শিখতে হয়, কারণ তাদের একটা আদর্শকে মেনে রাজনীতি করে। আর বিএনপি জন্ম থেকে বিভিন্ন আদর্শের রাজনৈতিক তাদের চেতনাটা সাংঘর্ষিক এবং আপনি অনেক বেশি ডাইভার্সিফাইড। বাট আমাদের একটাই যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা। সো আমাদের সাথে চেতনায় তারা পারবে না। সো আপনি যেটা বললেন সেটা আপনি হয়তো আমার শক্তিমত্তা যাচাই করার চেষ্টা করলেন। আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, আল্লাহর অশেষ কৃপায় আমরা ময়মনসিংহে এতটা দুর্বল না যে আমাদের বিরুদ্ধে খুব বেশি প্রতিরোধ করতে পারবে। সেটা রাষ্ট্র করতে পারে। আমি শেষ করি, রাষ্ট্র করতে পারে, রাষ্ট্রের বিরুদ্ধে তো যুদ্ধ করা যায় না। সেটা যদি আর্মি ডিপ্লয় করে পুলিশের ব্যবস্থা করে, পুলিশ তো আসলে পুলিশও তো আজকে আহত, পুলিশও তো আজকে অনেক বেশি মনোকষ্ট আছে। পুলিশ আমাদেরকে এত প্রবল প্রতিরোধ করবে বলে আমি বিশ্বাস করি না, কারণ বাংলাদেশে যেভাবে অকথ্য নির্যাতনে পুলিশকে হত্যা করা হয়েছে, এটা মানবাধিকারের কোন পর্যায়ে পড়বে না। একবারে মধ্যযুগে বর্বর যুগের মতো পুলিশ যেভাবে, এই যে পুলিশ ভাইকে রাস্তায় ঠেকিয়ে ট্রেনে হিচড়ে পড়িয়ে হত্যা করেছে, তাদের ভেতরে কষ্ট আছে না, তাদের ক্ষত কি শুকিয়ে গেছে? যায় নাই। সো আপনি পুলিশ ভাইরাও আমি বিশ্বাস করি আমাদের বিরুদ্ধে এতটা হিংস্র হবে না, কারণ এই বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই পুলিশ হত্যা বিচার চায়। একটা মানবিক ব্যাপার। আপনি যদি পুলিশ হত্যা করে দেখেন, আমাদের নেতা কর্মীদের হত্যা করে দেখেন, অনেক বেশি নির্মম ভাবে বাংলাদেশের পুলিশকে হত্যা করছে। এই বাংলাদেশের পুলিশ বাহিনীকে আপনি ধারণা সুযোগের অপেক্ষায় নাই তাদের হত্যার প্রতিশোধ দেওয়া? অবশ্যই আছে। তারা তো মানুষ, তাদের তো সম্ভব আছে, আমি বিশ্বাস করি যেদিন আমাদেরকে প্রতিরোধ করার ব্যবস্থা হবে, সেদিন রাষ্ট্র যদি সেনাবাহিনী ডিপ্লয় না করে, তাহলে কোনো শক্তি আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আমাদের শক্তি বলতে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একা না, আজকে তো বাংলাদেশে শুধু আওয়ামী লীগ একা না,
5ই আগস্ট যেই রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের পক্ষের আমাদের বিরুদ্ধে ছিল, 5ই আগস্টে বাংলাদেশকে পাকিস্তানের দিকে ধাবিত করার জন্য তারাও তো আহত। সেই রাজনৈতিক দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ, সকল সংগঠন, সকল সাংস্কৃতিক সংগঠন, সকল ক্রীড়া সংগঠন, সবাই তো আমরা এক। আপনি শুধু আওয়ামী লীগ তো মাঠে একা থাকবেন। আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধকে যারা ভালোবাসে, এমনকি যারা বিএনপির ভিতরে মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের এমন অবমাননা দেখেছেন, ফজলুল হক অথবা কথা বলেন কিশোরগঞ্জের, বিএনপির ভিতরে তো মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযোদ্ধা আছে, তারাও তো চান আওয়ামী লীগ ফিরে এসে মুক্তিযুদ্ধকে রক্ষা করে। কারণ আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি বিশ্বাস করি আমার কাছে আমার দলের চেয়ে মুক্তিযুদ্ধ আগে, আমার দলের চেয়ে আমার কাছে দেশ আগে। তেমনি আমি যদি একজন সন্তান হিসেবে বলতে পারি, আজকে যিনি মুক্তিযোদ্ধা, তার কাছে কি বিএনপির চেয়ে বাংলাদেশ ছোট বা বাংলাদেশ অবস্থান করে? নিশ্চয়ই না। তো বাংলাদেশের এই আজকের পাকিস্তানি প্রীতি, বাংলাদেশের যে আজকে পাকিস্তানি ভাবধারা পুনরুত্থান, বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষে শুধু সিনিয়র না, যে সন্তানটা মুক্তিযুদ্ধকে ধারণ করে, ছাত্রদল বা যুবদলের ছেলেটা, সেও তো চাইবে মুক্তিযুদ্ধ বেঁচে থাকে। তো আমাদেরকে প্রবল প্রতিরোধের মুখে ফেলার কোনো সুযোগ নেই। এই যে শেখ হাসিনা ঘোষণাটার পরে প্রশাসনে কোনো পরিবর্তন দেখেন আচরণে? আমি যদি সত্যি করে বলি, তাহলে তো আমার এলাকার পুলিশজন বিরোধী একটা ই তো আছে। আপনি কিন্তু বাড়ি ভাই, আপনি টেকনিক্যালি এমন কিছু কথা বের করেন যেটা আমার দলের ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়। আমি শুধু আপনাকে একটা বলি যে আগের চেয়ে তারা সফট হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই গত 2 বছরে কি পরিমাণ নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে এবং কি পরিমাণ জামিন হয়েছে? যদি খুব সত্যি করে বলি, ডক্টর ইউনূসের আমল থেকে আজ অবধি তো আমার সদরে আপনি ধরেন 500-র উপরে নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। 2 বছরে 1000-এর উপরে হয়েছে। আমাদের উপজেলাগুলিতে সংখ্যা এর চেয়ে খুব বেশি কম না। তো খুব অনেস্টলি বললে, ডক্টর ইউনূসের আমলে আমাদের কারো জামিন হতো না, যেহেতু গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জামাতকে প্রতিরোধের জন্য পরোক্ষভাবে বিএনপির পক্ষে কাজ করেছে। আওয়ামী লীগের বন্ধু ভারত বিএনপির পক্ষে কাজ করেছে, যার জন্য আমাদের মাইনরিটিরা একেবারে 100% ভোট বিএনপিকে দিয়েছে, যার জন্য বিএনপির এই বিজয় সম্ভব হয়েছে। যার জন্য আপনি দেখবেন যে 6 তারিখ বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলেও দিয়েছে খুশিতে। তো সেই জায়গা থেকে এই জাতীয় সংসদ নির্বাচনের পরে পরে একটা বড় অংশের মানুষের জামিন দিয়েছে বিএনপির কৃতজ্ঞতায়, যে এদের জন্য আমরা জামাতের এত প্রপাগান্ডা, এত হই হই রবের মধ্যে আমরা জিততে পেরেছি। কিন্তু পরবর্তীতে কিভাবে যেন সেই পরিবেশটা নষ্ট হয়ে গেল। তো এখন যারা আটকে ছিল তারা আজ অবধি আটকে আছে। আর বিএনপির নির্বাচনে জয়লাভের পর যে কৃতজ্ঞতাটা ছিল, বিএনপি খুব তাড়াতাড়ি অকৃতজ্ঞ হয়ে গেছে। তাই আমাদের নেতাকর্মীদের এখন আর জামিন হচ্ছে না, বা জামিন হলেও নতুন মামলাতে আবার তাদেরকে কারারুদ্ধ করা হয়েছে। আমার মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ছোট ভাই আমাদের অনি আজকে একেবারে শুরু থেকেই আপনার গ্রেপ্তার। আমাদের যারা ওই সময় ছুটতে পারেনি ওই বদন্যতায়, তারা এখনো গ্রেপ্তার। রাসেল পাঠান দীর্ঘ 8 মাস ধরে গ্রেপ্তার। আমাদের চরাঞ্চলে যেহেতু সবচেয়ে বড় বড় মিছিলগুলি হয়, আমাদের শত শত চরের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে এখনো অনেকের জামিন হয়নি। বাট ওইটাই সত্যি কথা ছিল, বিএনপি বিজয় লাভের পর আমাদের প্রতি কৃতজ্ঞতা বিষয়ও কিছুটা শিথিল করে দিয়েছিল। এখন তো তারা আবার কঠিন থেকে কঠিনতর হচ্ছে, কারণ তারা অন্তত বিএনপির হাইকমান্ড জানে শেখ হাসিনা আসলে কোন মেকানিজমে আসবে, শেখ হাসিনা আসে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি কি হবে এটা তারা বোঝেন। তাই হয়তোবা শেখ হাসিনা আসার আগ পর্যন্ত আমাদেরকে আবার উৎপাটনের চেষ্টাটা তারা করবেন। আমরা শেষ করব আজকে। আপনি আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে যদি কোনো বিশেষ মেসেজ দিতে চান এই অনুষ্ঠান থেকে। সারা বাংলাদেশের নেতাকর্মী আমার মেসেজে কখনো উদ্বুদ্ধ হবে না, কারণ তাদের ভালোবাসার জায়গা শেখ হাসিনা। আমি শেখ হাসিনার কর্মী হিসেবে আরেকজন কর্মীকে অনুরোধ করব বা অনুনয় করব, অনেক কষ্ট আপনাদের ভেতরে থাকবে আমাদেরকে নিয়ে, আপনার অঞ্চলের নেতাকে নিয়ে, আপনার ভিতরে ক্ষোভ থাকবে, আপনার এই দুঃসময়ে তারা খোঁজ নেয়নি বা আমরা খোঁজ নেয়নি। আল্লাহ পাক এই দলটার একমাত্র অভিভাবক করে পাঠিয়েছেন জননেত্রী শেখ হাসিনাকে। তিনি যখন বাংলাদেশে ফিরবেন, তিনি যাদেরকে নেতা এমপি মন্ত্রী বানিয়েছিলেন,
তিনি যাদেরকে চেয়ারে বসিয়েছিলেন পাশে, তাদের কর্মকাণ্ডের উপরেই তাদেরকে বিচার করবেন, তাদেরকে সামনে নেতৃত্ব দেবেন। আজকে যারা আপনাকে অনাদরে রেখেছে, আপনার বিপদে আপনার খোঁজ নেয়নি, আপনার পরিবারের খোঁজ নেয়নি, আমি এইটুক কথা দিলাম আপনাকে, আমি এই কথা দেওয়ার মালিক না, কিন্তু আমি জননেত্রী শেখ হাসিনার সাথে সশরীরে সাক্ষাৎ করে বুঝেছি তার কাছে সেই সব নেতার মার্থি নাই যারা নেতা কর্মীদেরকে ফেলে পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেছেন, আর কখনো ফিরবেন না, তারা আর ফিরতেই পারবেন না। আমরাও সরে আছি, বাট আমরা যুদ্ধের মাঠ থেকে সরিনি, আমরা রাজনীতির মাঠ থেকে সরিনি। এই পালায়ন পরতা আমাদের মধ্যে নাই, আওয়ামী লীগের মধ্যে নাই। কিন্তু যারা 17 বছর আওয়ামী লীগের মাখন খেতে এসেছিল, মাখন খাওয়ার পর মুখ পুছে আওয়ামী লীগকে অস্বীকার করেছে, তাদের আর দলে ফেরার রাস্তা থাকবে না ইনশাল্লাহ। এটা শেখ হাসিনার হয়ে আমি তার সাথে দেখা করে তার বার্তাটা আপনাদেরকে দিলাম। তাই আপনারা কারো প্রতি ক্ষুব্ধ হবেন না। যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে তারা কষ্ট দেওয়ার মতো আর সুযোগটুকু পাবেন না, কারণ তারা আপনাদের সামনে নেতা হিসেবে আর আসতে পারবেন না। শেখ হাসিনাই আমাদের নেতা, শেখ হাসিনাই আমাদের নেতা থাকবেন, এবং আল্লাহ পাক তাকে যতদিন বাঁচিয়ে রাখবেন। তার পরবর্তীতে বঙ্গবন্ধুকে যেমন আজকে 50 বছর পরে আমরা মাথায় নিয়ে রাজনীতি করি, তার ছবিটাকে সামনে নিয়ে রাজনীতি করি, আল্লাহ পাক তাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, বঙ্গবন্ধুর পাশে আরেকটা ছবি যুক্ত হয়ে যাবে, সেটা হচ্ছে শেখ হাসিনার। এই দুইজন মানুষকে আমরা সামনে রেখে তাদেরকে বুকে ধারণ করে আওয়ামী লীগ তার বাকি জীবনের পথ চলবে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের নেতা কর্মীরা উদ্গ্রীব হবেন না, শেখ হাসিনা আসছেন, কুণ্ঠিত হবেন না, শেখ হাসিনা আসছেন। শেখের বেটি কথা দিলে ফিরে আসেন, সেটা এর আগেও 3 বার দেখিয়েছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার সকল পদক্ষেপের। জয় ভাটার দেশ সবারই মাথায় থাকবে ইনশাল্লাহ। অনেক